আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসে গোড়া উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস খুবই জনপ্রিয় একটি উপন্যাস, যা 1910 সালে প্রকাশ পেয়েছিল। এই গ্রন্থরূপ দেখতে গেলে দেখা যায় এটা স্বদেশ ভাবনামূলক একটি এপিক উপন্যাস। স্বদেশ ভাবনামূলক একটি এপিক উপন্যাস। এর বিষয়বস্তু দেখতে গেলে দেখা যায় 19 শতকের শেষ দশকে বাংলাদেশ তথা শহর কলকাতা এর পটভূমি হয়ে উঠেছে। বাংলাদেশ শেষ 19 শতকের শেষ দশকে এই উপন্যাসের যে সময়কালটা, এবং বাংলাদেশ তথা শহর কলকাতা এক পটভূমি যেখানে সমকালীন সমাজ জীবনের সমস্যাকে ব্যক্তি, দেশ, ধর্ম, জাতি ও রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে এখানে দেখানো হয়েছে। একদিকে ভারতীয় সংস্কৃতির ঔদার্য, অন্যদিকে ধর্মীয় সংস্কারের অনুদারতা। এর ঘটনা বৈচিত্র্যময় ছিল। উপন্যাসের নায়ক ছিল কৃষ্ণদয়াল বাবুর পুত্র বলে পরিচিত গোরা, যে আসলে আইরিশ সন্তান ছিল। গোরাই এখানে প্রধান চরিত্র এবং মিউটিনির সময়ে তার জন্ম, এই তথ্য ছিল তার অজ্ঞাত। সে জানতো না সে কোন সময়ে জন্মেছিল। দেহে মনে অসাধারণ বলিষ্ঠ, পৌরুষের মূর্ত রূপ গোরা। সে ঘোষণা করত ভারতবর্ষ হিন্দুর দেশ, হিন্দুর আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করাই দেশ হিতৈষিতা। উগ্র জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ তার প্রথম জীবনের লক্ষ্য করা যায়। কিন্তু আত্মপরিচয় জানার পর হিন্দু শাসিত পরিবারে বিদ্রোহী ফরু সর্দারের ছেলে তমিজকে সন্তানবৎ লালন পালনের দৃশ্য দেখে সুচরিতা ও পরেশবাবুর সংস্পর্শে এসে গোরার মানসিক রূপান্তর ঘটে। সে উপলব্ধি করে যে ভারতীয় ধর্ম ও সমাজের সত্যরূপ। এই উপন্যাসে হিন্দু ব্রাহ্মের ধর্মীয় মতাদর্শ নিয়ে বিভিন্ন চরিত্রের মধ্যে, যেমন গোরা, বিনয়, গোরা, পানুবাবু ইত্যাদি বিতর্ক, এই চরিত্রগুলোর মধ্যে বিতর্ক দেখা যায়। তবু মতাদর্শের মধ্যে আবদ্ধ না থেকে চরিত্রগুলির মানবিক পরিচয়টি উজ্জ্বল হয়ে উঠেছে। আনন্দময়ী, সুচরিতা, পরেশবাবু, বিনয়, ললিতা প্রভৃতি চরিত্রগুলি চিরস্মরণীয় হতে পেরেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে যে গোরা উপন্যাস 1910-এ প্রকাশ পেয়েছিল এবং এটা একটা স্বদেশ ভাবনামূলক উপন্যাস, যেখানে 19 শতকের শেষ দশকে বাংলাদেশে কলকাতা শহরের পটভূমি এখানে বর্ণিত হচ্ছে। এবং সেখানে গোরা যে ছিল সে একজন আইরিশ সন্তান ছিল এবং তার উদ্দেশ্যই ছিল হিন্দু ধর্ম, হিন্দুর দেশ ভারতবর্ষ এবং হিন্দুর আচার আচরণ নিষ্ঠাভাবে পালন করা ছিল, দেশ হিতৈষিতা করা। সে এইগুলো নিয়েই সে প্রচার করত বা এই ছিল সে ঘোষণা করত। উগ্র জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ তার জীবনের লক্ষ্য করা যায়। তো কিন্তু আত্মপরিচয় জানার পর সে যখন জানতে পারল হিন্দু শাসিত পরিবারে বিদ্রোহী ফরু সর্দারের ছেলে তমিজকে সন্তানবৎ লালন পালনের দৃশ্য দেখে সুচরিতা এবং পরেশবাবুর সংস্পর্শে যখন সে এলো, গোরার তখন মানসিকতার রূপান্তর ঘটল। তো গোরা উপন্যাস কেন উল্লেখযোগ্য? এখানে যে সুচরিতা, বিনয়, গোরা প্রত্যেকটা চরিত্র এখানে ইম্পর্টেন্ট এবং নানাবিধ সমস্যার যে রূপায়ণ কেন উল্লেখযোগ্য দেখতে গেলে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর মধ্যে প্রথমত হচ্ছে নানাবিধ সমস্যা রূপায়ণ এবং মহাকাব্যিক বিস্তৃতি। এটাকে মহাকাব্যমূলক আমরা উপন্যাসও বলতে পারি এবং আমরা বলতে পারি স্বদেশস্থ ভাবনা এখানে রয়েছে, যেটা গোরার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মতো বৃহত্তর দেশ ও জাতির ধর্ম, জাতপাত, এই জাতপাত যে ব্যাপারটা, জাতপাতের ঊর্ধ্বে উঠে গেছে গোরা। জাতপাতের ঊর্ধ্বে উঠে গোরা কিন্তু তার হিন্দুর দেশ বলে ঘোষণা করছে এবং ভারতবর্ষকে, এবং দেশ ও জাতির ধর্ম, জাতপাত, শিক্ষিত বাঙালির মধ্যে ইংরেজ শাসনের ফলে অসন্তোষ ও সমালোচনা, গ্রামাঞ্চলে নায়েব জমিদারদের অত্যাচারে হিন্দু মুসলমান নির্বিশেষে আপামর দরিদ্র প্রজাদের মধ্যে যে একটা প্রতিবাদ প্রবণতা, পৌত্তলিকতার সমর্থন ও বিরোধিতায় হিন্দু এবং ব্রাহ্মণদের মধ্যে বিতর্ক ইত্যাদি বহুবিধ সমস্যার ঐকাহিক পরিচয় এখানে মহাকাব্যের মতো এক সুবিস্তৃত পরিসরে ব্যক্ত হয়েছে। তো এটা হলো মহাকাব্যিক উপন্যাস। তো সেক্ষেত্রে এখানে ইংরেজদের শাসনের একটা সমালোচনা করা, তার নায়েব জমিদারদের অত্যাচারে হিন্দু মুসলমান নির্বিশেষে আপামর দরিদ্র প্রজাদের মধ্যে যে প্রতিবাদ প্রবণতা, সেগুলো এখানে ধরা পড়েছে। এছাড়া বিভিন্ন হিন্দু ব্রাহ্মণদের মধ্যে বিতর্ক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই উপন্যাসের মধ্যে, যেগুলো ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা এবং ভারত ভাবনার প্রকাশ ঘটেছে। স্বদেশ চেতনা তো এখানে ভীষণভাবে প্রবলভাবেই ফুটে উঠেছে এই উপন্যাসের মধ্যে। উপন্যাসের শেষে গোরার উপলব্ধির মধ্যে রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা এবং ভারত ভাবনা সম্মিলিত প্রকাশ ঘটেছে। তো এই যে পয়েন্টটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এছাড়াও আমরা উল্লেখযোগ্যের মধ্যে রাখতে পারি দেশবাসীর প্রতি অকৃত্রিম মমতাজনিত স্বতন্ত্র আবেগ, যেটা দেশবাসীর প্রতি যে আবেগ, সেই আবেগ এখানে ফুটে উঠেছে। বাংলা সাহিত্যে স্বদেশ প্রেমের প্রকাশে গোরা তার নিজস্ব বিশ্বাস ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম মমতায় ব্যক্ত করেছে এক স্বতন্ত্র আবেগ। জাহাজের ক্যাপ্টেন যখন সমুদ্র পাড়ি দেয় তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্র পাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমনই করে মনে রেখেছি। এই কথার মধ্যে দিয়ে তার স্বদেশ চেতনার প্রকাশ পেয়েছে, যেটা রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে গোরাকে কেন্দ্র করে। তো যাই হোক, দুই বিপরীত স্বভাবী পুরুষ চরিত্র এখানে সৃষ্টি হয়েছে। গোরা বাংলা উপন্যাসের ক্ষেত্রে পরস্পরের বন্ধু বা বিপরীত স্বভাবী দুই পুরুষ চরিত্রের সৃষ্টি, যেমন গোরা আর বিনয়, এই যে দুটো পুরুষ চরিত্র। পরবর্তীকালে এরই অনুসরণে ঘরে বাইরে নিখিলেশ ও সন্দীপ, নিখিলেশ আর সন্দীপের মধ্যে যে স্বদেশ চেতনা ছিল ঘরে বাইরে উপন্যাসে, একই রকমই কিন্তু আমরা গোরা আর বিনয়ের মধ্যে দেখতে পাই। নিখিলেশ আর সন্দীপ চরিত্রের মতো কিন্তু গোরা উপন্যাসের এই গোরা আর বিনয়। শেষের কবিতায় অমিত সোমনলাল, চতুরঙ্গে শ্রীবিলাস সচিন এবং শরৎ সাহিত্যে গৃহদাহে মহিম সুরেশ চরিত্র পরিকল্পনা করা হয়। দুই বিপরীত স্বভাবী পুরুষ চরিত্র সৃষ্টি হয়েছে। বিপরীত, নিখিলেশ যেমন, সন্দীপ কিন্তু তা নয়। গোরা যেমন, বিনয় কিন্তু তা নয়। সন্দীপের সাথে আমরা গোরাকে মিলিয়ে দিতে পারি, কেননা গোরার মধ্যে যে স্বদেশ চেতনা ছিল ঘরে বাইরের, সন্দীপের মধ্যে কিন্তু সেই স্বদেশ চেতনা ছিল। বিমলা কিন্তু, ঘরে বাইরের বিমলা কিন্তু সন্দীপের সাথেই কিন্তু বেরিয়ে যাচ্ছিল স্বদেশ চেতনার মধ্যে, মানে স্বদেশ চেতনা তাকে আকৃষ্ট করেছিল। নিখিলেশ তার স্বামী ছিল, কিন্তু এখানের ক্ষেত্রেও তাই। এখানের ক্ষেত্রে গোরা আর বিনয় আমরা দুই বিপরীত চরিত্র পাচ্ছি, যেখানে গোরাই হচ্ছে স্বদেশ চেতনা। গোরার মধ্যে দিয়ে সমস্ত ভারতবর্ষের প্রতি এক মানে স্বদেশ চেতনা, ভারতবর্ষের প্রতি ভালোবাসা, তার দেশমাতৃকার প্রতি ভালোবাসার গল্প মানে আমাদের ঔপন্যাসিকের মধ্যে ফুটে উঠেছে গোরাকে কেন্দ্র করে। অপরদিকে বিভিন্ন চরিত্রের কথা এখানে বলা হয়েছে তার উপন্যাসে। অমিত সোমনলাল হচ্ছে শেষের কবিতার চরিত্র। চতুরঙ্গ যে উপন্যাস, সেখানেও কিন্তু দুই বিপরীত পুরুষ চরিত্র আছে, যেখানে শ্রীবিলাস আর শচীন। তো এই হচ্ছে একটা বৈশিষ্ট্য, দুই বিপরীত স্বভাবী পুরুষ চরিত্র, দুটো বিপরীত স্বভাবের পুরুষ চরিত্র, দেশবাসীর প্রতি অকৃত্রিম মমতাজনিত স্বতন্ত্র আবেগ, আর হচ্ছে রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা ও ভারত ভাবনা, এছাড়া নানাবিধ সমস্যা, রূপায়ণ ও মহাকাব্যিক উপন্যাসের বিস্তৃতি। এই গেল গোরা উপন্যাসের সংক্ষেপে আলোচনা। পরের ভিডিওয়ে থাকছে অন্য কোনো উপন্যাসের ওপর আবার আলোচনা। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, লাইক করো, শেয়ার করো, অবশ্যই রেসপন্স করো। থ্যাংক ইউ সো মাচ।